সম্পর্কে খুব স্পষ্ট ধারণা থাকতে হবে, না হলে কিন্তু সামনের অধ্যায়গুলো বোঝা খুব কঠিন হয়ে যাবে। এই জন্য একেবারে বেসিক কিছু না জানলেই নয়। আহ সবচেয়ে যে ব্যাপারগুলোতে কনফিউশন হয় তরঙ্গের ব্যাপারে, সেটা হচ্ছে যে দশা পার্থক্য আর হচ্ছে পথ পার্থক্য। এই দুইটা বিষয়ের মধ্যে অনেক অনেক কনফিউশন থাকে। তাহলে এটা একটা তরঙ্গ অঙ্কন করছি। এই হচ্ছে তরঙ্গ। এই তরঙ্গের যে মাঝখান দিয়ে যে ডটেড লাইন দেখা যাচ্ছে, ডট ডট লাইন দেখা যাচ্ছে, এটা হচ্ছে মূলত সাম্যাবস্থান। এই এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ কখন সৃষ্টি হয়? অগ্রগামী তরঙ্গ হচ্ছে যে যখন একটা বস্তু, কোন একটা কণা, এটা ধরি যে এটা সাম্যাবস্থান, সাম্যাবস্থান থেকে একবার উপরের দিকে যাবে, একবার নিচের দিকে আসবে। এই উপরের নিচে যখন ওঠানামা করতে থাকবে, উপরের নিচে ওঠানামা করতে থাকবে, তখন একটা তরঙ্গ সামনের দিকে যাবে। তাহলে অগ্রগামী তরঙ্গ একটা কণার ওঠানামার ফলে তৈরি হয়। তাহলে এটা একটা তরঙ্গ, এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, আর এটা হচ্ছে মূলত এই তরঙ্গের সাম্যাবস্থা। তাহলে সমদশা বলতে কি বুঝি? দশার একটা সংজ্ঞা দেয়া থাকে বইয়ে, যে কোনো তরঙ্গের উপর অবস্থিত কোনো কণার গতির সাম্যক অবস্থানকে দশা বলে। সাম্যক অবস্থানটা কি? অর্থাৎ দশা হচ্ছে এমন একটা ব্যাপার যেটা দিয়ে ওই কোনো তরঙ্গের উপরে অবস্থিত কোনো কণার গতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। কণাটার গতি কেমন সেটা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এখন এখানে কি লেখা আছে? ল্যামডা দূরত্বে অবস্থানকারী কণাসমূহ পরস্পর সমদশায় থাকে। আচ্ছা, ল্যামডা কাকে বলে? ল্যামডা বা তরঙ্গ দৈর্ঘ্য। এটা সহজে মনে রাখার সিস্টেম হচ্ছে যে পাশাপাশি পরপর দুটি শীর্ষবিন্দুর মধ্যবর্তী দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলে। এই যে এইটা একটা তরঙ্গের একটা অংশ ছিল, এইটার একটা হচ্ছে শীর্ষবিন্দু, আর এইটা একটা শীর্ষবিন্দু। এগুলা কিন্তু খাদের শীর্ষবিন্দু, তাই না? এগুলা হচ্ছে, এগুলোর মতো চূড়া, পরপর দুটি ক্রেস্ট। ক্রেস্টের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকেই বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে যারা ল্যামডা দূরত্বে অবস্থানকারী কণাসমূহ পরস্পর সমদশায় থাকে, তাহলে এইখানে একটা কণা আছে, এইটার ঠিক ল্যামডা দূরত্ব পর এইখানে একটা কণা আছে। তাহলে এইখানকার কণাটা আর এইখানে যে কণাটা আছে, এরা পরস্পর সমদশায় আছে। এটা মনে রাখতে হবে, এটা যে ল্যামডা দূরত্বে যারা অবস্থান করে, ল্যামডা দূরত্বে অবস্থানকারী কণাসমূহ পরস্পর সবসময় সমদশায় থাকে। তা আমি এখানে যদি একটা কণা নেই, এখান থেকে ঠিক ল্যামডা দূরত্বে যে কণাটা আছে সেটা সমদশায় আছে। আমি যদি এখানে একটা কণার কথা চিন্তা করি, যে এইখানে চিন্তা করলাম, এখান থেকে ঠিক ল্যামডা দূরত্বে আরেকটা কণা যেটা আছে সেটা ভাইয়া, সমদশায় আছে। এখানে দেখা যাচ্ছে না তো কোনখান থেকে শুরু করব কোনখান থেকে শেষ করব, হচ্ছে সর্বোচ্চ চূড়া কোনটা সর্বনিম্ন চূড়া কোনটা, এগুলো তো দেখা এটা যাচ্ছে না। স্ক্রিন কি দেখা যাচ্ছে না? আপনি যেটা আমি এখন ড্র করছি। স্ক্রিন দেখা যাচ্ছে, শুধু গেল ওই যে প্রথম দিকের লেখাগুলাই দেখা যাচ্ছে। আর হচ্ছে ওই যে লাইটিং করে যে আপনারা বুঝেন না, এরকম কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, একটু ইয়া করছেন। কার্সরটা কোনো কাজে করে না এখানে। স্ক্রিন শেয়ার পাস করে দিয়েছি। স্ক্রিন শেয়ার, ওইটা আবার করবেন, তখন দেখতে পাইনি, এখন দেখতে পাই। এখন কি দেখা যাচ্ছে? হ্যাঁ তো এখন এই চিত্রটা দেখা যাচ্ছে যেটা হ্যাঁ অঙ্কন জি করতেছিলাম? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে ল্যামডা হচ্ছে, এটা হচ্ছে একটা শীর্ষবিন্দু, এটা একটা শীর্ষবিন্দু, দুইটা শীর্ষবিন্দুর মধ্যবর্তী যে দূরত্ব এটাই হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। আর এখানে যেটা লিখে রেখেছি সেটা হচ্ছে যে ল্যামডা দূরত্বে অবস্থানকারী কণাসমূহ পরস্পর সমদশায় থাকে। আমরা দশা বোঝার চেষ্টা করতেছি, দশা কিন্তু বুঝতেই হবে, একটু সময় নিয়ে দশা বুঝতে হবে, কারণ সামনে যতগুলো চ্যাপ্টার আছে, একদম 14 চ্যাপ্টার পর্যন্ত, সব চ্যাপ্টারে এই ধারণাটা কাজে লাগবে, অনেক ধারণা কাজে লাগবে। তাহলে এইটা মুখস্থ রাখতে হবে, যারা ল্যামডা দূরত্বে অবস্থান করে তারা সমদশায় থাকে। এইখানে একটা পয়েন্ট আছে, ঠিক ল্যামডা দূরত্বে এই পয়েন্ট আছে,
তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্ট এরা সমদশায় আছে। আবার এখানে যদি একটা পয়েন্ট কল্পনা করি, এই পয়েন্ট থেকে ঠিক ল্যামডা দূরত্বে যে পয়েন্টটা আছে এরা সমদশায় আছে। এখন সমদশায় শুধু ল্যামডা দূরত্ব দেখলে হবে না, আরো একটা বিষয়ের প্রতি লক্ষ্য করতে হবে। আর দশা বলতে কি বোঝাচ্ছি আগে কিন্তু বলছি যে তরঙ্গের উপরে অবস্থিত কোনো কণা সেটার গতির অবস্থা সম্পর্কে ধারণা যে রাশিটা দেয় সেটাই হচ্ছে দশা। গতির অবস্থা সম্পর্কে ধারণা দেবে যে তার গতিটা কেমন। তাহলে পরের পয়েন্টটা খেয়াল করি, পরে কি লেখা আছে যে সাম্যাবস্থান থেকে এদের দূরত্ব সমান হয় যারা সমদশায় থাকে। সমদশায় আমরা কাদেরকে বলবো? যারা সাম্যাবস্থান থেকে যাদের দূরত্ব সমান হয় এবং গতির দিক একই হয়। একটু কষ্ট করে মুখস্থ রাখতে হবে, সাম্যাবস্থান থেকে দূরত্ব সবসময় সমান হতে হবে আর এদের গতির দিক একই হতে হবে। এই দুইটা শর্ত যারা ফিল আপ করবে, সাম্যাবস্থান থেকে দূরত্ব সমান এবং গতির দিক একই, তাদেরকে আমরা বলতে পারবো যে এরা সমদশায় আছে, সমপরিমাণ দশায়। চিত্র থেকে দেখার চেষ্টা করি। এখানে যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এরা সমদশায় আছে। আমি একটু অঙ্কন করি। এই পয়েন্টটা আর এই পয়েন্টটা এরা সমদশায় আছে। এরা যে সমদশায় আছে এটা দুইটা বিষয়কে বিবেচনা করে এটা নির্ণয় করতে হবে। এক নাম্বার, সে সাম্যাবস্থান থেকে দুইজনের দূরত্ব সমান কিনা। সাম্যাবস্থান হচ্ছে এই যে ডট চিহ্নিত যে লাইন, এটা হচ্ছে সাম্যাবস্থান। এই সাম্যাবস্থান থেকে উপরে একটা অংশ আছে, নিচে একটা অংশ আছে, আর মাঝখানের অংশ হচ্ছে সাম্যাবস্থান। তাহলে সাম্যাবস্থান থেকে এই দুইটা কোণার দূরত্ব সমান কিনা, এই যে দূরত্বটা এইটা প্লাস এই যে দূরত্বটা, এই দুইটা সমান কিনা, এইটা এক নম্বর দেখতে হবে। দ্বিতীয় নম্বর দেখতে হবে যে গতির দিক একই কিনা। এই পয়েন্টটা এখানে যখন আছে সে কিন্তু এখন নিচের দিকে নামবে। তরঙ্গের দিকটা যদি আমরা এই দিকে গতিশীল বলি যে এইভাবে এইভাবে যাচ্ছে, তাহলে কিন্তু এখন সে নিচের দিকে নামবে। আবার এই যে এখানে যে কণাটা সে কিন্তু নিচের দিকে নামবে। তার মানে তাদের গতির দিক সেম। তাহলে দুইটা বিষয় বিবেচনা করতে হবে যে সাম্যাবস্থান থেকে দূরত্ব সমান কিনা। যে দুইটা সবুজ কণা দেয়া আছে অবশ্যই সাম্যাবস্থান থেকে তাদের দূরত্ব সমান। দ্বিতীয়ত দেখতে হবে তাদের গতির দিক সমান কিনা। হ্যাঁ, তাদের গতির দিক সমান, সেও এদিকে যাবে, এই কণাটাও এদিকে আসবে। তাহলে এই দুইটা শর্ত ফিল আপ করার কারণে এই দুইটা কণাকে আমরা বলতে পারবো যে এরা সমদশায় আছে। আবার এখানে যদি একটা কণা চিন্তা করি, আরেকটা দেখি, এটা দেখে শেষ করবো। এইখানে একটা কণার কথা বিবেচনা করি, এই জায়গায় একটা কণার কথা বিবেচনা করবো। এরা সাম্যাবস্থায় আছে কিনা এইটা জানার দুইটা উপায়। প্রথমত হচ্ছে দেখতে হবে যে সাম্যাবস্থান থেকে দুইজনের দূরত্ব সমান কিনা। এই দূরত্ব সমান, এই দূরত্ব সমান, ধরে নিলাম এই দূরত্ব সমান। আবার গতির দিক সমান কিনা, এটা এখন নিচে নামতেছে, এটাও নিচে নামবে, আবার এখানে যে কণাটা আছে সেও নিচে নামবে। এরা এই দুইটা শর্ত ফিল আপ করার কারণে সাম্যাবস্থান থেকে একই দূরত্ব এবং গতির দিক একই হওয়ার কারণে এই দুইটা কোনো পরস্পর সমদশায় আছে এমনটা বলা যায়। আর বিপরীত দশা কি তাহলে? বিপরীত দশাটা ভিন্ন। এখানে আরেকটা বিষয় ইয়া করি, তাহলে বিপরীত দশা কোনটা? ধরুন যে এখানে একটা কণা আছে, এই জায়গায় একটা কণা আছে, এই জায়গায় একটা কণা আছে। এরা সাম্যাবস্থান থেকে দুইজনই সমান দূরত্বে আছে। এই উপর থেকে যে ডট চিহ্নিত লাইন এটা থেকে সমান, এটা দূরত্ব, দুইটা দূরত্বই সমান। কিন্তু গতির দিক এখানে কিন্তু ভিন্ন। এখানে গতির দিক ভিন্ন। এই উপরের দিকে যাচ্ছে আর এই কণাটা নিচের দিকে নামতেছে, এর গতির দিক হবে এদিকে আর এর গতির দিক হচ্ছে নিচের দিকে। তার মানে এই দুইটা কণার মধ্যে দশা পার্থক্য বিদ্যমান আছে, এরা সমদশায় নেই। এই দুইটা কণা সমদশায় নেই কারণ দুইটার গতির দিক ভিন্ন, যদিও তাদের সাম্যাবস্থান থেকে দূরত্ব সমান। বিপরীত দশা কি? বিপরীত দশা হচ্ছে যে ঠিক বিপরীত যেটা অবস্থান করবে। এই যে এই কণাটা, এখানে যে সবুজ চিহ্নিত কণাটা আছে এটার সাথে এখানে যদি আরেকটা কণা অঙ্কন করা হয় এই জায়গাটাতে, তাহলে এই কণার সাপেক্ষে এই কণা এটা সম্পূর্ণ বিপরীত দশায় আছে। কেন? এটা ঠিক নিচের দিকে নামবে। এই গতি যদি আমরা এদিকে কল্পনা করি সামনের দিকে, তাহলে এখানে যে কণাটা আছে তার এখন হচ্ছে সে নিচের দিকে নামবে। আবার এখানে যে কণাটা আছে সে কিন্তু ঠিক উপরের দিকে উঠবে, উপরের দিকে উঠবে। গতির দিক সম্পূর্ণ ভিন্ন। তাহলে এই কণাটার সাপেক্ষে এইখানকার যে কণাটা আছে
এই তরঙ্গের উপরে অবস্থিত, এইটার সাপেক্ষে এটা সম্পূর্ণ বিপরীত দশায় আছে। তাহলে এখানে তিনটা বিষয় মনে রাখতে হবে যে সমদশায় কারা কারা আছে। সমদশায় যারা থাকে তাদের চেনার শর্টকাট একটা বুদ্ধি হচ্ছে যারা ল্যামডা দূরত্বে অবস্থান করে তারা সবসময় সমদশায় থাকে। আর একটা সিস্টেম হচ্ছে যে সাম্যাবস্থান থেকে দূরত্ব সমান কিনা আর গতির দিক সমান কিনা, এই দুইটা শর্ত যারা ফিল আপ করবে তারা সমদশায়। আর যারা ঠিক বিপরীতে থাকবে তারা হচ্ছে বিপরীত দশায়। আর যারা একটু সামান্য পার্থক্য করে থাকবে তারা দশা পার্থক্য বিশিষ্ট। দশা পার্থক্য এটা দিয়ে বুঝেছি, এই এই পয়েন্টের সাথে এই পয়েন্ট, এদের মধ্যে দশা পার্থক্য বিদ্যমান। কারণ এটা যাচ্ছে উপরের দিকে, এ যাচ্ছে নিচের দিকে, তাদের গতির দিক ভিন্ন। তাহলে এখানে যে দুইটা ব্যাপার, এই দুইটা বিষয় সম্পর্কে বোঝা গেল। এক নাম্বার হচ্ছে সমদশা কি জিনিস, বিপরীত দশা কি জিনিস, দশা পার্থক্য কি জিনিস। এই তিনটে বিষয় কি বোঝা গেছে এতটুকু আলোচনা থেকে? এটা কিন্তু স্পষ্ট করে না বুঝলে সামনের চ্যাপ্টার গুলোতে অনেক সমস্যা হবে। তরঙ্গ রিলেটেড তো বটেই, আবার যেগুলো আলো রিলেটেড আছে সেগুলো তো তরঙ্গেরই ব্যাপার স্যাপার। আচ্ছা, এই তিনটে বিষয় বোঝা গেছে কিনা? এক নাম্বার দশা পার্থক্য, হচ্ছে সমদশা, 3 নম্বর হচ্ছে বিপরীত দশা, বিপরীত বিপরীত দশা। আচ্ছা, আমার এতক্ষণ আলোচনা থেকে এই তিনটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে? 1, 2, 3, এই তিনটা বিষয়। কেউ একজন বলো। ভাইয়া একটু বলেন। কথা তো শোনাই যাচ্ছে না, নেটওয়ার্কের সমস্যা অনেক, বুঝতেই পারি নাই। দেখ, আটকে আছে, নেটওয়ার্ক আনস্টেবল। আচ্ছা, এখন শোনা যাবে? স্ক্রিন শেয়ার করেন। অফিসে বসে ক্লাস নেওয়াটাই ভালো হবে, কিন্তু নেটওয়ার্ক অনেক সমস্যা, কথা শুনতেই পাচ্ছি না। আচ্ছা, এখন আশা করি শোনা যাবে। আমাদের নেটওয়ার্কের একটু সমস্যা ছিল, নেটওয়ার্ক আনস্টেবল ছিল। আচ্ছা, এখানে তিনটা বিষয় এতক্ষণ কথা বললাম। একটা আমার হচ্ছে দশা পার্থক্য কি, সমদশা কি, বিপরীত দশা কি, এই তিনটা বিষয় কি বোঝা গেছে? বলো তো কেউ একজন। জি ভাইয়া বুঝা গেছে। তাহলে ভাইয়া দশা পার্থক্যটা কি এটা আবার একটু বলেন। দশা পার্থক্য, আচ্ছা বলতেছি। দশা জি। পার্থক্য হচ্ছে, হুম, ড্র করি। এখানে একটা পয়েন্ট নেব, এখানে একটা পয়েন্ট নেব। এই পয়েন্টের ক্ষেত্রে আমরা দুইটা বিষয় বিবেচনা করব। এক নাম্বার, এই মাঝখানে যে ডট ডট দেওয়া লাইনটা, এটা হচ্ছে মূলত সাম্যাবস্থান, এটা হচ্ছে সাম্যাবস্থান। তাহলে সাম্যাবস্থান থেকে তার দূরত্ব সমান কিনা, দুইটা কণা, দুইটা কণার মধ্যে কিন্তু বিবেচনা হচ্ছে দুইটা কণা সাম্যাবস্থান থেকে সমান দূরত্বে অবস্থিত জি, দেবেন, দূরত্ব সমান, দূরত্ব সমান, কিন্তু গতির দিক দিক ভিন্ন। ভিন্ন। এইটা যাচ্ছে উপরের দিকে, এ যাচ্ছে নিচের দিকে। তার মানে এই কণার সাথে এই কণার দশা পার্থক্য আছে। দশা পার্থক্য কখন থাকবে না? যখন তাদের এই দুইটা জিনিস সমান হবে, তাদের দূরত্ব সমান হবে প্লাস গতির দিকেও যদি সমান হয়, তাহলে বলতে হবে এটা সমদশায় আছে। আর এই দুইটা শর্ত ফিল আপ না হলে তারা বিপরীত দশায় আছে বা দশা পার্থক্য আছে। ভাইয়া ভাইয়া তাহলে সমদশায় থাকলে দশা পার্থক্য থাকবে না? সমদশায় থাকলে তো সমদশা পার্থক্য কিভাবে থাকবে? যে সমদশার একটু বলুন, সমদশা কোনটা?
যে এখানে যে পয়েন্ট আছে, এই যে এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা এরা সমদশায় আছে। এরা কেন সমদশায়? দুই ভাবে বিবেচনা করবে। এক নাম্বার, সাম্যাবস্থান থেকে তাদের দূরত্ব সমান কিনা, দুইজনের সাম্যাবস্থার মধ্যেই আছে। আর তাদের গতির দিক কেমন, এর গতির দিক হচ্ছে সে এখন উপরের দিকে উঠবে, একই। এও উপরের দিকে উঠবে। তার মানে দুইটা শর্তে ফিল আপ করছে। দুইজনের গতির দিকও সমান, সাম্যাবস্থান থেকে দূরত্বও সমান, তাহলে এই দুইটা কণা পরস্পর সমদশায় আছে। তাহলে এই হচ্ছে দশা পার্থক্য, দশা সংক্রান্ত ব্যাপার। আর দশা সমদশায় কারা থাকবে এই পয়েন্টটা একটু মুখস্থ থাকতে হবে। যারা ল্যামডা দূরত্বে অবস্থান করবে তারা সব সময় সমদশায় থাকবে। ল্যামডা হচ্ছে পরপর দুইটা শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, অথবা পরপর দুইটা খাদের খাদের শীর্ষ, খাদের শীর্ষের মধ্যবর্তী দূরত্ব, এর হচ্ছে ল্যামডা দূরত্ব। যারা ল্যামডা দূরত্বে থাকে তারা সবসময় সমদশায় থাকে। যেমন এই কণার সাথে এই কণার দূরত্ব ল্যামডা, আবার এই কণার সাথে ঠিক ল্যামডা দূরত্বে যে আরেকটা কণা আছে, এই কণাটা, এরা পরস্পর সমদশা আছে। এখানে যে একটা কণা নেই, এখান থেকে ঠিক যে যে ল্যামডা দূরত্বে যে আছে তারাও কিন্তু পরস্পর সমদশায় থাকে। কিন্তু শর্ত হচ্ছে অবশ্যই সাম্যাবস্থান থেকে দুইজনের দূরত্ব সমান হতে হবে নিচ থেকে। তাহলে এখানে কয়েকটা ব্যাপার। আচ্ছা, এই ব্যাপারে যখন প্রশ্ন করব সেখানেও কিছু ব্যাপার স্যাপার আছে, আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখন কি বোঝা গেল দশা পার্থক্য আর সমদশা? জি ভাইয়া। তাহলে আরেকটা ব্যাপার আছে, সেটা পথ পার্থক্য। দশা পার্থক্য বোঝা গেল, দশা পার্থক্য। এখন আরেকটা হচ্ছে পথ পার্থক্য। এই দুইটা বিষয় কিন্তু খুব কাজে লাগবে। এক নম্বর হচ্ছে দশা পার্থক্য, দুই নম্বর পথ পার্থক্য। পথ পার্থক্যটা তুলনামূলক সহজ, এটা বোঝার তেমন কিছুই নেই। এই যে এখানে একটা চিত্র দেওয়া আছে, এই যে এইখানে এটা হচ্ছে আলোর উৎস। S1 একটা আলোর উৎস, S2 একটা আলোর উৎস। দুইখান থেকে আলো গিয়ে একটা পয়েন্টে মিলিত হয়েছে, একটা পয়েন্টে মিলিত হয়েছে। S1 পয়েন্ট থেকে যে আলোটা গেছে সে কম দূরত্ব অতিক্রম করছে, আর S2 থেকে যেটা গেছে সে একটু বেশি দূরত্ব অতিক্রম করছে, এটা চিত্র থেকে বোঝা যাচ্ছে। তাহলে এদের মধ্যকার পথের পার্থক্য কতটুকু? এখানে যদি লম্ব টানা হয় তাহলে এই যে এইটা হচ্ছে পথ পার্থক্য। এইটা হচ্ছে S1 এবং S2 থেকে যে তরঙ্গ ও বিন্দুতে মিলিত হয়েছে তাদের পথ পার্থক্য হচ্ছে এই যে শুধু এই অংশটা, এই অংশটা। পথ পার্থক্য হচ্ছে এটাই, যে কতটুকু রাস্তা বেশি অতিক্রম করছে, এটা হচ্ছে পথ পার্থক্য। বোঝা গেছে পথ পার্থক্য? পথ পার্থক্য সহজ। তাহলে আর প্রশ্ন প্রতিপাদন শুরু করি। হ্যাঁ, এটা প্রশ্ন, অগ্রগামী তরঙ্গের রাশিমালা প্রতিপাদন করো। মনে করি একটি অগ্রগামী সচল তরঙ্গ এক্স অক্ষের পজিটিভ দিকে অগ্রসর হচ্ছে, এক্স অক্ষের ধনাত্মক দিকে যাচ্ছে। ও বিন্দুতে অবস্থিত মাধ্যমের কণাটির সরণ ওয়াই। এখানে চিত্র 1.6 দেয়া আছে, তো এটা কেটে দিতে হবে। যেহেতু তরঙ্গটি একটি আর তরঙ্গ, তাই কণাটির সরণ ওয়াই অক্ষের দিকে হবে। আর তরঙ্গ হচ্ছে সেটাই, আর তরঙ্গের সংজ্ঞা একটু পরে আছে, এখানে একটু বলে দিই। সংজ্ঞাটা হচ্ছে যে যখন কোন একটা কণা উপরের নিচে ওঠানামা করে, উপরের নিচে ওঠানামা করবে, উপর থেকে নিচে কণা ওঠানামা করবে উপরের দিকে, কিন্তু তরঙ্গ যাবে হচ্ছে ঠিক এদিকে, মানে এদের মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তখন এই ধরনের কণাকে বলা হয়, এই ধরনের তরঙ্গকে বলা হয় আর তরঙ্গ। তাহলে এটা যেহেতু আর তরঙ্গ, তার মানে এখানে যে কণাটা আছে মূল বিন্দুতে সে উপরে নিচে ওঠানামা করবে, সে উপরে নিচে ওঠানামা করবে। তাহলে তার সরণ কোন দিকে হবে? সে যদি উপরে নিচে ওঠানামা করে, উপরে নিচে, তাহলে সরণ উপরের দিকে হবে, আবার নিচের দিকে হবে, আবার উপরের দিকে হবে, আবার নিচের দিকে হবে। সেটার গ্রাফটা কিন্তু এরকম হবে, যদিও সে উপরে নিচে ওঠানামা করে, কিন্তু গ্রাফটা এরকম। এটা এখানে যে চিত্রটা দেখা যায় ঢেউয়ের মতো, এটা মূলত গ্রাফ। ওই চিত্রে কণাটা যে ওঠানামা করলো সেই ওঠানামার গতির গ্রাফ। তাহলে পজিটিভ অবশ্যই হচ্ছে টি সময়ে মূল বিন্দু ও তে অবস্থিত মাধ্যমের কণা সরণ হচ্ছে ওয়াই। এই যে এখানে যে মূল বিন্দুতে যে কণা আছে টি সময়ে, এটার মূল বিন্দুর খুব কাছাকাছি একটা দূরত্ব ধরে নেওয়া হয়েছে, এটাকে মূল বিন্দু বিবেচনা করা যায়, কাছাকাছি দূরত্ব।
বের করে দিই। মূল বিন্দুর খুব কাছাকাছি টি সময় এখানে যে বিন্দুটা আছে সেটার সরণ ওয়াই ধরে নেওয়া হয়েছে। আর সরণ কিন্তু মনে রাখতে হবে, সরণ আর তরঙ্গের সরণ সবসময় ওয়াই অক্ষের দিকে হবে। ওয়াই অক্ষের দিকে সে ওঠানামা করবে, ওয়াই অক্ষের দিকে। এক্স অক্ষের দিকে তার কোনো গতির কোনো পরিবর্তন নাই। যেহেতু তরঙ্গের আর তরঙ্গ তাই কণাটির সরণ ওয়াই। যেহেতু কণাটি সরলচালিত গতি চলমান তাই এর সরণ হবে ওয়াই ইকুয়াল এ সাইন ওমেগা টি। আচ্ছা, এই পর্যন্ত বোঝা গেল কিনা বলতো, এই চিত্রটা পর্যন্ত? আচ্ছা, এই চিত্রের আরো বিশদ ব্যাখ্যা ধীরে ধীরে প্রশ্ন প্রতিপাদন করার পাশাপাশি এটা জানা যাবে। আমি কন্টিনিউ করি। যেহেতু কণাটি সরল সন্দিত গতিতে চলমান তাই এর সরণ হবে এ সাইন ওমেগা টি। এই সমীকরণ মুখস্থ রাখতে হবে। এটা কিসের সমীকরণ? এই সমীকরণটা হচ্ছে সরল সন্দিত কণার সরণের সমীকরণ। এখানে যে কণাটা আছে মূল বিন্দুতে সে তো উপর নিচে ওঠানামা করছে, এটা তো একটা সরল সন্দিত গতি। আর সরল সন্দিত গতির সরণের সমীকরণ হচ্ছে এটা। এটা পরের অধ্যায়ে আলোচনা আছে, সরল সন্দিত গতির সম্পর্কে। এই সমীকরণটা কিন্তু মুখস্থ রাখতে হবে। যেহেতু সরল সন্দিত এই কণাটার গতিটা সরল সন্দিত, তাই এটার সরণের সমীকরণটা হবে সরল সন্দিত গতির সরণের সমীকরণ। এখানে এ ও ওমেগা হলো কণাটির যথাক্রমে কম্পনের বিস্তার। এ হচ্ছে এই যে কতটুকু বিস্তারে কম্পনের বিস্তার, এটা হচ্ছে এর মান। আর ওমেগা হচ্ছে কৌণিক বেগ, এটা যে কোনাকুনি যাচ্ছে কি গতিতে যাচ্ছে, ওমেগা হচ্ছে কৌণিক বেগ। তাহলে চিত্র 1.6 অনুযায়ী এখানে লিখতে হবে যে প্রদত্ত চিত্র অনুসারে, কারণ পরীক্ষার খাতায় লেখার সময় তো তোমরা এখানে প্রদত্ত চিত্র কথাটা ব্যবহার করতে হবে। যে প্রদত্ত চিত্র অনুযায়ী মূল বিন্দু হতে এক্স দূরত্বে অবস্থিত অপর একটি কণার সরণ একই হবে। চিত্রের দিকে খেয়াল করি, চিত্রে কি বলছে যে মূল বিন্দু থেকে এক্স দূরত্ব, এই বিন্দু থেকে ঠিক এক্স দূরত্বে আর একটা অবস্থিত আরেকটা কণার সরণ একই হবে। অর্থাৎ চিত্র অনুসারে এটা কিন্তু আগে চিত্র আঁকতে হবে, তারপর কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে চিত্র থেকে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তাই না? যেহেতু এখানে বলা হচ্ছে যে চিত্র অনুযায়ী, চিত্র অনুসারে দেখা যাচ্ছে যে এখানে মূল বিন্দুর যে কণাটা ছিল, এটা মূল বিন্দু, এটা যদিও মূল বিন্দু একটু উপরে দেখা যাচ্ছে কিন্তু এটাকে মূল বিন্দুতে বিবেচনা করা হয়েছে। কিছুটা ডিস্টেন্স না দিলে তো চিত্রটা ধরা যাবে না, বোঝা যাবে না, এই জন্য একটু উপরে দেওয়া হয়েছে। এটা মূলত মূল বিন্দুর খুব কাছাকাছি একটা পয়েন্ট। তো মূল বিন্দু থেকে ঠিক এক্স দূরত্বে, এটা হচ্ছে এক্স দূরত্ব, আরেকটা কোণার সাম্যাবস্থান থেকে সরণ সমান হবে। এই যে এটা, এই যে লাইনটা মাঝখান দিয়ে টান দেওয়া লাইনটা, এটা মূলত সাম্যাবস্থান। এখানে এইখানে যে কণাটা আছে ওয়াই বিন্দুতে, এইটার যে সাম্যাবস্থানের যতটুকু সরণ, আবার যেটা এফ বিন্দুতে যে কণাটা আছে সেটার কিন্তু সাম্যাবস্থান থেকে সরণ সমান। এখানে এটাই বলছে যে এক্স দূরত্বে অবস্থিত অপর একটি কণার সরণ একই। আবার এই যে মূল বিন্দু হতে এক্স দূরত্বে অবস্থিত অপর কণাটির সরণ একই হবে। এখানে এটাই মূলত বলছে যে ওয়াই বিন্দুতে যে কণাটা আছে আর এফ এ যে কণাটা আছে, সাম্যাবস্থান থেকে দুজনেরই সরণ সমান। সেও এতটুকু উপরে উঠছে, এখানে যে কণাটা ছিল এটাও এতটুকু উপরে উঠছে। কিন্তু ও এবং এফ বিন্দুতে অবস্থিত কণার মধ্যে কিছুটা দশা পার্থক্য বিদ্যমান থাকবে। এদের যদিও সাম্যাবস্থান থেকে দূরত্ব সমান, কিন্তু এই দুইটা পয়েন্টের মধ্যে, এখানে ও বিন্দুর যে পয়েন্ট আছে এফ এ যে পয়েন্ট আছে তাদের মধ্যে একটা দশা পার্থক্য থাকবে। দশা পার্থক্য কি? দশা পার্থক্য তো এটাই, এটা তো গতির দিক ভিন্ন। এটা উঠছে উপরের দিকে, আর এখানে যে এফ এ যে পয়েন্ট আছে সে নামবে নিচের দিকে, তার মানে অবশ্যই তাদের মধ্যে দশা পার্থক্য আছে। তাহলে এদের মধ্যে কিছুটা দশা পার্থক্য থাকবে। এইখানে পর্যন্ত কারো কোনো বুঝতে সমস্যা থাকলে বলো। এতটুকু বুঝতে পারলে বাকি প্রশ্ন বোঝা যাবে এমনি। না ভাইয়া, সমস্যা নাই। আমরা জানি হুম, আমরা জানি
ল্যামডা তরঙ্গ দূরত্বের জন্য দুটি কণার মধ্যে দশা পার্থক্য সবসময় 2π হয়। 2π মানে 180 ডিগ্রি। এই কোণটা 180 ডিগ্রি না, এইখান থেকে এইখানে দুইটা। এর আগে যখন দশা পার্থক্য বুঝেছিলাম তখন দেখছিলাম যারা ল্যামডা দূরত্বে থাকে তারা সবসময় দশা পার্থক্য থাকে। আর ল্যামডা পার্থক্য দূরত্ব কোনটা, এই যে এইখান থেকে এইখানে, এক কথা হয় সমান্তরালে থাকতে হয়। তাহলে এই মাঝখানে যে মধ্যবর্তী কোণটা, এটা কিন্তু 180 ডিগ্রি কোণ। তাহলে 2π। আমরা জানি ল্যামডা তরঙ্গদৈর্ঘ্য দূরত্বের জন্য দুটি দশার পার্থক্য হচ্ছে 2π বলতে পুরোটা আসলে রাউন্ড, একটা বৃত্তীয় কোণ। এটা যে 180 ডিগ্রি এটা মূলত পাই। আবার যদি 180 না হয় তাহলে হবে 2π, 360 ডিগ্রি। এখানে বোঝার চেষ্টা করো যে ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্য দূরত্বের জন্য দুটি কণার সবসময় দশা পার্থক্য 2π হয়। অর্থাৎ একটা কণা আবার সমদশায় মিলিত তখন হবে যখন সে একটা সম্পূর্ণ পথ অতিক্রম করবে। তাহলে এদের মধ্যে দশা পার্থক্য 2π হয়। তাহলে ঐকিক নিয়ম, তাহলে এক্স দূরত্বের জন্য দশা পার্থক্য কত হবে? এখানে যদি ল্যামডা তরঙ্গের দৈর্ঘ্যের জন্য দশা পার্থক্য যদি 2π হয়, তাহলে এখানে যদি ঐকিক নিয়ম অনুসারে একক দূরত্বের জন্য দশা পার্থক্য হবে টোয়াইস পাই বাই ল্যামডা। তাহলে এক্স দূরত্বের জন্য দশা পার্থক্য হবে টোয়াইস পাই বাই ল্যামডা ইন্টু এক্স। ঐকিক নিয়ম থেকে এটা আসছে। তাহলে এফ বিন্দুতে অবস্থিত কণাটির সরণ, এখানে চিত্রে একটা কাজ করছে, সেটা হচ্ছে যে এই যে এখানে মূল বিন্দু যে কণাটা ছিল সেটার সরণকে ওয়াই ধরে নিছে। আবার এফ বিন্দুতে এখানে যে পয়েন্টটা আছে সেটার সরণও কিন্তু ওয়াই হবে। পার্থক্যটা সেটা বাদ দিতে হবে। এটা বাদ দিলে এই সমীকরণটা আসবে। বিষয়টা একটু ভালোভাবে বোঝার জন্য এই এক্সাম্পলটা একটু লক্ষ্য করো। যে মনে করো যে এক্সাম্পল দেই, মনে করো যে আমার কাছে 5 টাকা আছে আর তোমার কাছে 60 টাকা আছে। আমাদের দুইজনকার পার্থক্য কত? টাকার পার্থক্য 2 টাকা। আচ্ছা, যার কাছে 60 টাকা আছে, এই 60 টাকা থেকে সে যদি 2 টাকা বাদ দিয়ে দেয়, তাহলে কি আমার টাকার সমান হবে না? 5 টাকার সমান হবে। তাহলে এখানে একই ঘটনা ঘটছে যে এখানে যখন ছিল পয়েন্টে, এই পয়েন্টে যখন ছিল তখন এটা সরণ ছিল এ সাইন ওমেগা টি। এই যে ওয়াই ইকুয়াল সরণ, এই সমীকরণটা মুখস্থ রাখতে হবে। এটা হচ্ছে সরল চৌম্বকীয় গতির সরণের সমীকরণ। এখানে যখন ছিল তার সরণ ছিল এ সাইন ওমেগা টি। আবার এখানে যখন আসলো তার সরণ এ সাইন ওমেগা টি হবে, কিন্তু সে তো এদিকে আসতে একটা একটা দশা পার্থক্য তৈরি করে ফেলছে। শুধু সেই দশা পার্থক্যটাকে বিয়োগ দিতে হবে, তাহলে আবার আগের দুইজনের সরণটা সমান হয়ে যাবে। যেমন এটা, এই যে এটার কথা বিবেচনা করো যে 2 টাকা বেশি ছিল, 2 টাকা মাইনাস করে দিল, সে আগে আমার টাকার সমান হয়ে গেল। তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যে দশা পার্থক্যটা তৈরি হয়েছে, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসতে যে দশা পার্থক্য তৈরি হয়েছে, সেটাকে যদি মাইনাস করে দেওয়া যায় তাহলে কিন্তু সরণ ইকুয়াল হয়ে যায়, সমান সমান হয়ে যায়। এই জন্য দেখো এ সাইন ওমেগা টি, এটা ছিল মূলত দশা পার্থক্য, এখানে যেটা নির্ণয় করা হয়েছে বৃত্ত চিহ্নিত দশা পার্থক্য। আর এখানে যেটা তার আদি সরণ ছিল সেটা হচ্ছে এ সাইন ওমেগা টি। এই যে এটা এ সাইন ওমেগা টি। এই এ সাইন ওমেগা টি থেকে, এ সাইন বলতে মূলত ওমেগা টি, ওমেগা টি থেকে যখন পথ পার্থক্য যেটা সৃষ্টি করছে, দশা পার্থক্য যে সৃষ্টি, সেটাকে একটু বিয়োগ দেওয়ার পর এটা ক্লিয়ার করতে হবে। সেটাকে শুধু বিয়োগ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে কিন্তু এই ওয়াই এর মান আর এই ওয়াই এর মান দুইটাই সমান হয়ে গেছে। চিত্র দেখে তো বোঝা যাচ্ছে দুইটার সরণ কিন্তু সমান। কিন্তু কখন সমান হবে? মাঝখানে যে দশা পার্থক্যটা তৈরি হয়েছে শুধু এই পার্থক্যটাকে বিয়োগ দিতে হবে, আর এই সরণের মান সমান হয়ে যাবে। অর্থাৎ এই সরণ আর এইখানকার সরণ দুইটাই সমান হবে। কি করতে হবে? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার সময় যে পার্থক্য তৈরি হয়েছে দশা পার্থক্য, সেটাকে বিয়োগ দিতে হবে। দশা পার্থক্য কি? এইটা হচ্ছে দশা পার্থক্য, এই জন্য এটাকে বিয়োগ দিয়ে লেখা হয়েছে। তাহলে এটাও ওয়াই এর সমীকরণ, এটাও ওয়াই এর সমীকরণ, কারণ দুইটাই ইকুয়াল। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? হচ্ছে ওমেগা আর